যারা নিয়মিত কর দিচ্ছেন প্রস্তাবিত বাজেটে তাদের উপরই হয়রানি বাড়বে, আর যারা কর ফাঁকি দিচ্ছেন তারা বরাবরের মতো ঘুষ দিয়ে করের বাইরেই থেকে যাবেন, এমন মত অনেক অর্থনীতিবিদদের। তারা বলছেন নাজুক অর্থনীতির বাস্তবতায় বাজেটে ঘুরে দাঁড়ানোর মুনশিয়ানা নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিও উপেক্ষিত। মেজবাহ হাসানের রিপোর্ট। ঘাটতির বাজেটে 1,37,500 কোটি টাকা ব্যাংক ঋণ নেবে সরকার, যা মোট বাজেটের 17%-এরও বেশি। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে মোট 4,80,000 টাকা আদায়ের ভার পড়েছে এনবিআর-এর কাঁধে, যার মধ্যে 38.1% আসবে কর ও ভ্যাট থেকে, আয়কর থেকে 36.6%। এছাড়া সম্পূরক শুল্ক থেকে 13.4% এবং আমদানি শুল্ক থেকে 10.3%। অভ্যন্তরীণ এসব আয় করতে পরিবেশ তৈরির প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। বলছেন ঘাটতি মেটাতে যেমন ঋণের ওপর নির্ভরতা কমাতে হবে, তেমনি বাড়াতে হবে করের আওতা, না হলে ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাত। ব্যাংকিং খাতে ব্যক্তি খাতে দেওয়ার মতো কোনো পয়সা থাকবে না, ফলে ব্যক্তি খাতের যে বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে সেটা অর্জন করা সম্ভব হবে না। যারা তো কর দিচ্ছে তাদের উপর এটার অত্যাচারটা বাড়বে, কিন্তু যারা দিচ্ছে না তারা কিন্তু করের বাইরেই থেকে যাবে, আরও বেশি ইনসেন্টিভাইজড হবে, ঘুষ দিয়ে আমি বাইরে থাকি। কাজে আমাকে এটাকে সংযত পর্যায়ে রাখতে হবে, 25-20 এরকম পর্যায়ে রেখে করের নেটটাকেও আরও বেশি বাড়াতে পারলে আমি বেশি কর আদায় করতে পারবো। জিরো টলারেন্সের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সরকারের নীতি পরিপন্থী বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। নীতি আদর্শ বা আমরা যে নির্বাচনী ইশতেহারে যে জিরো টলারেন্স বা বাজেটেও কিন্তু জিরো টলারেন্সের কথা বলা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে, সেখানে 15% ট্যাক্স দিয়ে একজন কেউ কোনো কোশ্চেন করতে পারবে না, এটা তো হইতে পারে না। এটা টোটালি আমাদের নীতি নৈতিকতার বিরোধী। আপনি একটা ইলিগেল মানি ইনকাম করবেন, সেটাকে আপনি সাদা করার জন্য আপনি 15% টাকা দিলে আপনাকে কেউ কোশ্চেন করতে পারবে না। কেউই তো আসলে প্রশ্নের বাইরে থাকা উচিত না। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ মূল্যস্ফীতির চাপে পিষ্ট, তাই অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সামাজিক সুরক্ষা সহ মৌলিক খাতগুলোতে বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। শিক্ষাও একই জায়গার মধ্যে আছে, তারপরে স্বাস্থ্য মোটামুটি একই জায়গায়, যদিও স্বাস্থ্যতে এবার কিছু বাজেট বাড়িয়েছে। যেহেতু ইনফ্লেশন অনেক বেশি, আমরা আশা করছিলাম যে সোশ্যাল সেফটি নেটে এবার বাজেটটা অনেক বাড়বে। শিক্ষা প্রযুক্তি খাতকে আলাদা সহ প্রধান প্রধান খাতগুলোকে আলাদা আলাদা বরাদ্দ দেওয়া এখন সময়ের দাবি, বলছেন বিশেষজ্ঞরা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এগিয়ে আসছে কোরবানির ঈদ, তাই দেশের বিভিন্ন জেলায় বাণিজ্যিক ও প্রান্তিক খামার থেকে শুরু করে পশুর হাটগুলোতে বাড়ছে ব্যস্ততা। খামারগুলোতে যেমন বাড়ছে ক্রেতাদের আনাগোনা, তেমনি খামারিরাও প্রস্তুত দেশি বিদেশি নানা জাতের পশু নিয়ে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এক একটি গরুর ওজন 600 থেকে 1100 কেজি। শাহিওয়াল, ক্রস ব্রাহ্মা, হলিস্টিন ফ্রিজিয়ান সহ নানা জাতের গরুর সাথে নাটোরের বাণিজ্যিক খামারে প্রস্তুত বিভিন্ন জাতের মহিষ। রয়েছে দুম্বা, ভেড়া, ছাগল, নেপালি ও ভুটানি জাতের ছোট গরুও। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই চলছে কেনাবেচা। ইতিমধ্যে অনেক জায়গার পার্টি আসতেছে এবং যারা সরাসরি কুরবানি দিবে তারাও আসতেছে এবং বড় বড় খামার মালিক যারা তারাও আসতেছে। অনলাইন এবং অফলাইনে দুই লাইনে আমার বিক্রি ভালো আছে, আমি ভালো সাড়া পাচ্ছি। এদিকে নাটোরের উন্মুক্ত হাটগুলোতেও শুরু হয়েছে পশু কেনাবেচা। এখান থেকে গরু নিয়ে ঢাকাতে চলে যাচ্ছে, আরো দূর দূরান্ত নিয়ে যাচ্ছে, এই কারণে গরুর দাম বেশি। এখানে দুটো কিনলাম, চান্দাকোনা কিনবো, মোরপুরে কিনবো, তারপরে ঢাকায় যাবো। খামারিদেরকে আমরা এইভাবে প্রশিক্ষণ দিয়েছি যেন তারা গবাদি পশুগুলো আপনার অ্যান্টিবায়োটিক মুক্ত, স্টেরয়েড মুক্ত, গ্রোথ হরমোন মুক্তভাবে তৈরি করে, যেন আমাদের মানুষের জন্য এটা স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়। ময়মনসিংহের খামারগুলোতে চলছে কোরবানির পশু পরিচর্যা। ব্যস্ত সময় পার করছেন খামারিরা, তবে চিকিৎসা ব্যয় সহ গোখাদ্যের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন অনেকেই। লোকসানের আশঙ্কায় পড়েছেন ছোট বড় অনেক খামারি। ঘুরে দাঁড়াতে ঈদের আগে পার্শ্ববর্তী দেশ থেকে গরু প্রবেশ বন্ধের দাবি করেছেন কেউ কেউ। ইন্ডিয়ান গরু যেন এই কোরবানি বা অন্য সময় না ঢুকে আমাদের তাহলে খামারিরা মোটামুটি ওই লেভেল থাকতে পারবে। আমাদেরকে যদি সরকার খাবারের দামের যেখানে একটু ভর্তুকি দিত, পাশাপাশি সুদের হারটা কমায় যদি আমাদেরকে একটু আলাদাভাবে দৃষ্টিভঙ্গি দিত, আমরা খামারি যারা আছি হয়তো বা টিকে থাকতাম। রাজবাড়ীতে খামার ও পারিবারিকভাবে এবছর কুরবানি উপলক্ষে 65,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে প্রাকৃতিকভাবে নিজস্ব খামারে মোটা তাজা করা হচ্ছে এসব গবাদি পশু। পার্শ্ববর্তী দেশ থেকে গরু না আসলে দেশের খামারিরা লাভবান হবে বলে জানান অনেকেই। আমাদের জমির ঘাস আছে,
আর আছে আপনার অ্যাঙ্কার দেই, ভুসি দেই, সিটে গুড় দেই, এই দিই, মানে খাবার মানে বাইরের খাবার কম খাই। সামনে কোরবানির মৌসুম, আমরা গরু পেছনে খুব যত্ন রাখি, বিধায় গরু আমাদের গরুগুলো খুব দৃষ্টিপুষ্টি দেখতে সুন্দর, সব কিছু ইনশাল্লাহ পরিপূর্ণ। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। বাজেটকে গণমুখী বাস্তবসম্মত উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে সরকার। এছাড়া বাজেট ঘোষণার পর সিপিডি, টিআইবি ও সুজন বিএনপির সুরে কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতিক্রিয়া জানাতে এবং বিভিন্ন দল ও সংস্থার বাজেট নিয়ে সমালোচনার জবাব দিতেই আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন। এ সময় দলের সাধারণ সম্পাদক দেশের অর্থনীতিকে সচল গতিতে এগিয়ে নেওয়া, মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বেকারত্ব দূরীকরণ সহ বাজেটের নানা দিক তুলে ধরেন। এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী বাজেট। আমরা কি উদ্দেশ্যে এ কালো টাকা সাদা করছি? অপ্রদর্শিত অর্থ মূলধারা আনার ব্যবস্থা, ব্যাংকে আনার ব্যবস্থা করেছে। ব্যাংকে আসলে এখান থেকে ট্যাক্সেশনেরও সুবিধা আরো বাড়বে। কাজেই প্রধানমন্ত্রী যেটা বলেছে, মাছ ধরতে গেলে আধার দিতে। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালে দেশের অর্থনীতি ছিল বিদেশের কাছে ভিক্ষা চাওয়ার অর্থনীতি, কিন্তু সেই অবস্থার পরিবর্তন করেছে আওয়ামী লীগ। কিন্তু সিপিডি, টিআইবি ও সুজন বাজেট নিয়ে সমালোচনা করতে গিয়ে এখন বিএনপির সুরে কথা বলছে। বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে, প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল ভিক্ষা ঝুলি নিয়ে। আমাদের সময়ে ভিক্ষার ঝুলি নিয়ে বাজেট পূর্ববর্তী সময় আমাদের কোনো অর্থমন্ত্রী বিদেশে গিয়ে ভিক্ষা চায়। সিপিডি কি বলল, টিআইবি কি বলল, সুজন কি বলল, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে। কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। বিএনপি ক্ষমতায় থাকাকালে একাধিকবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়ে এখন ওই দলটি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করা হাস্যকর বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে সঠিক পরিকল্পনা না নেয়াতে সামনের দিনে দেশের অর্থনীতির অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সানেম। সকালে ব্র্যাক সেন্টারে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি আরও জানায়, মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধি সহ বেশিরভাগ ক্ষেত্রেই বাজেটে অবাস্তব লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার দুর্নীতিকে উৎসাহিত করেছে বলে অভিযোগ সানেমের। হাসানুল শাওনের রিপোর্ট। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের পর্যালোচনা জানাতে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের এই সংবাদ সম্মেলন, যাতে প্রতিষ্ঠানটি জানায় সামনের দিনে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার চ্যালেঞ্জ উত্তরণের পর্যাপ্ত উদ্যোগ নেই এই বাজেটে। বিশেষ করে আর্থিক খাতে সংস্কারের সঠিক দিক নির্দেশনা বাজেটে নেই বলে মনে করছে সানেম।
আর্থিক খাত যেটা, সেখানে এক ধরনের বড় ধরনের সংস্কারের দরকার আছে, ইনস্টিটিউশন রিফর্মের দরকার আছে, এবং তৃতীয় হচ্ছে আমার ব্যয়ের যে খাতগুলো রয়েছে সেই ব্যয়ের খাতগুলোতেও বড় ধরনের সংস্কারের দরকার আছে। এবং এর পাশাপাশি আমরা যদি দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার কথা চিন্তা করি, তাহলে আসলে আমাদের অগ্রাধিকারের জায়গায় সব সময় শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দিতে হবে, এবং এই জায়গায় কোনো ধরনের কাটছাট নয়। সানেম বলছে, যথাযথ উদ্যোগের অভাবে সামনের দিনে অর্থনীতির কিছু সূচক আরও ভঙ্গুর হতে পারে। আমি তো সামনের কয়েকটা বছর দেখছি চাপের বছর। বিভিন্ন যে চাপগুলো আছে সেগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে এবারে বাজেটে যে উদ্যোগগুলো সেগুলো যথেষ্ট নয়। যদি যথাযথ উদ্যোগগুলো না নেওয়া যায়, অর্থনীতির অবস্থা উন্নতির বদলে বরং আরও কিন্তু চ্যালেঞ্জ আরও বেশি হতে পারে, আরও বেশি করে নতুন করে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, সামনের বছর হচ্ছে 2025 এবং তারপরের বছর হচ্ছে 2026। বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাবে এবং সেটা কিন্তু আরও নতুন করে আরেকটা চ্যালেঞ্জ সৃষ্টি করবে বাংলাদেশের রপ্তানি খাতের জন্য। কালো টাকার মালিকদের শক্তিশালী উল্লেখ করে সানেম বলছে, দুর্নীতিবাজদের আরও সুবিধা দেওয়াটা অনৈতিক হচ্ছে। কালো টাকা সাদা করা, এটা আমরা তীব্রভাবে এটার নিন্দা করছি। এটা কোনোভাবেই আমাদের সংবিধান, আমাদের যে ন্যায়নীতি ভিত্তিক যে আমরা সমাজের কথা আমরা বলি, তার সাথে এটা সংগতিপূর্ণ না। কারণ এখানে এটা হচ্ছে যে এটার মাধ্যমে দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে এবং এটার মাধ্যমে যারা কর, মানে দেখুন কন্ট্রাডিকশনটা কোথায়। একদিকে বলা হচ্ছে যে আমরা কর আদায় করতে চাই, আবার আরেকদিকে বলছি যে যারা কর ফাঁকি দিয়েছে তারা কম কর দিয়ে তারা তাদের যেটা বিভিন্নভাবে তারা যে টাকা, কালো টাকা অর্জন করেছে সেটাকে তারা সাদা করতে পারবে। সুতরাং এই পথটা থেকে আমরা মনে করি যে একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট পজিশন নেওয়া উচিত এবং আমরা আশা করব বাজেটের আলোচনাতে সংসদে মাননীয় যারা সংসদ সদস্য আছেন তারাও প্রশ্নটা তুলবেন এবং এটা বাতিল হবে রিভাইজড এর সাথে প্রস্তাবনায়। আমরা তো বরং এটা দেখি যে যারা কর খেলাপি, যারা ঋণ খেলাপি, যারা কালো টাকা কোনো না কোনোভাবে তারা এক সূত্রে বাঁধা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইতস্ততা কেন, আমরা সেই জায়গাটা একটু প্রশ্ন তুলছি। এছাড়া ধনীদের ওপর করের চাপ কম দিয়ে প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ওপর করের বোঝা বেশি চাপানো হয়েছে বলেও জানায় সানেম। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। লালমনিরহাট, ভোলা ও কক্সবাজারে ভূমিহীনরা পাচ্ছেন 875টি সেমি পাকা ঘর। আগামী 11 জুন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরের চাবিও হস্তান্তর করবেন। এর মধ্যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিষামড়ি চরের বাসিন্দারা পাচ্ছেন 200টি সেমি পাকা ঘর। লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। 3 সন্তানের জনক শারীরিক প্রতিবন্ধী জালালউদ্দিন। ছিল না মাথা গোজার কোনো ঠাঁই, ফুটপাতে কখনো রেল স্টেশনে থাকতে হতো। এখন তাদের থাকার জায়গা হয়েছে, পেয়েছেন সেমি পাকা ঘর। জালালের মতো অনেক হতদরিদ্র পরিবারের মাথা গোজা ঠাঁই হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি চরে নতুন করে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের 200টি ঘর পাবেন গৃহহীন ও ভূমিহীন মানুষ। আমার তো বাড়িঘর ছিল না, আমি রাস্তাঘাটে থাকছি, স্টেশনে থাকছি। ঈদেও একটা দিন গেছে আমি স্টেশনে থাকছিলাম। আগে খুব তো কষ্ট থাকছিলাম, আর এখন ঘর দিছে, ঘরে আছি, ভালো আছি। মা এসে আর কি বলবো, মায়ে তো সেটা দরদ করে, ছেলে দরদ কি করে, ভাই করে না। সুপেয় পানির সংকটের কথা জানিয়েছেন নতুন ঘর পাওয়া বাসিন্দারা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেমিপাকা ঘর হস্তান্তরের মধ্য দিয়ে কালীগঞ্জকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে। এনটিভি নিউজ ডেস্ক।